নমস্কার। হোমিও উদ্দীপনার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচক ডক্টর নীলকমল বর্মন স্যার। আমাদের আজকের আলোচ্য বিষয় যখন সার্জারির বিকল্প হোমিওপ্যাথি, আজকে তৃতীয় পর্ব। স্যারকে অনুরোধ করব, স্যার আজকের আলোচনা শুরু করুন। নমস্কার। আজকে তৃতীয় ক্লাস। তো তৃতীয় ক্লাসে এই জিনিসটা নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো কেউ কেউ জানেন, হয়তো জানেন না। তো সেটা হচ্ছে কি, অ্যাপেন্ডিসাইটিস নিয়ে আজকে আমি আলোচনা করতে চাইছি। অ্যাপেন্ডিসাইটিস। তো অ্যাপেন্ডিসাইটিস শোনেননি বা আমাদের হোমিওপ্যাথি শরণাপন্ন হননি, এটা কিন্তু খুব বিরল কেস। তার কারণ হচ্ছে আমাদের ভিতরে একটা চিন্তা ভাবনা থেকে যায় যে আমরা অনেক রোগ আছে যেটা আমরা সারিয়ে ফেলতে পারি এই হোমিওপ্যাথির মাধ্যমে। বাস্তবে সেটা কতটা বাস্তবায়িত হয় সেটা আমার জানা নেই, কারণ সেটা আমার পক্ষে বলা সম্ভব হবে না। তো অ্যাপেন্ডিসাইটিস নিয়ে আমাদের যেটা মুখ্য একটা ধারণা আছে, আমরা ভাবি যে সব রোগী বোধহয় হোমিওপ্যাথিতে সেরে যায়, কিন্তু এই জিনিসটা কিন্তু খুব ভুল ধারণা। কারণ ট্রু সার্জিক্যাল ডিজিজ যা কিছু আছে সেগুলোকে কিন্তু আপনাকে সার্জারিতে মানতেই হবে, সেটা আমি পরে পরে হয়তো আলোচনা করব। বা আগের দুটো ক্লাসেও আমি কিছুটা হিন্টস দিয়েছিলাম যে কখন সার্জারি হবে, কখন সার্জারি হবে না, বা হোমিওপ্যাথির একটা লিমিটেশন আছে, সেটাও সে কতটা করে দেখাতে পারবে সেটা নিয়ে কিন্তু একটা সন্দেহ থেকেই যায়। যাই হোক, যদি অ্যাপেন্ডিসাইটিসের কথা বলি, তাহলে অ্যাপেন্ডিসাইটিস তো আমাদের মোটামুটি ভাবে আমরা সবাই জানি। কি জানি? যে এই জিনিসটাই জানি যে ম্যাকবার্নস পয়েন্ট বলে একটা জায়গা আছে। ডক্টর জাহাঙ্গীর স্যার এখানে আছেন, তিনি নিশ্চয়ই ক্লাসের শেষে জায়গাটারও বলবেন। ম্যাকবার্নিস পয়েন্টটা কোথায় হচ্ছে না, আমি যতটুকু জানি সেটা হচ্ছে রাইট অ্যান্টেরিয়র যে সুপিরিয়র ইলিয়াক স্পাইন, সেখান থেকে যদি নেভেল অর্থাৎ নাভি পর্যন্ত যদি একটা সরল রেখা টানা যায়, তাহলে 1/3 বাইরের দিকে এবং 2/3 ভিতরের দিকে যে একটা পয়েন্ট পাওয়া যায়, সেই জিনিসটাকে বলা হয় যে ম্যাকবার্নিস পয়েন্ট। তো যে জিনিসটা বলা, সেটা হচ্ছে যে এই ম্যাকবার্নিস পয়েন্টে আমাদের কিন্তু প্রভূত ব্যথা হয়। কখন ব্যথা হয় দেখবেন, আমি যেটুকু যখন পড়েছিলাম, মানে সেই 84, 83, 85 এরকম সময়, তো তখনকার বই তো আর খুলে দেখা সম্ভব হয় না, আর খুলেও আমি দেখি না। খুব মনে আছে বোধহয় এই কথাগুলো লেখা আছে যে বোধহয় অ্যাপেন্ডিসাইটিসের একটা উপযুক্ত সময় আছে, অর্থাৎ কোন সময় একটা মানুষ অ্যাপেন্ডিসাইটিসে ভুগতে পারে। স্ত্রী পুরুষ নির্বিশেষে উভয়েরই কিন্তু এই অ্যাপেন্ডিসাইটিস হয়। আমি যতটুকু জানি যে 12 বছর থেকে 21-22 বছর পর্যন্ত, অর্থাৎ একদম কৈশোর অবস্থা থেকে যৌবনের প্রারম্ভ পর্যন্ত, এই সময়টার মধ্যে কিন্তু অ্যাপেন্ডিসাইটিস হবার একটা প্রবল সম্ভাবনা থাকে। পরবর্তী ক্ষেত্রে হবার সম্ভাবনা হয়তো খুব কম, তবে সেইভাবে কিন্তু হয় না। যেহেতু হয় না, অর্থাৎ আমাদের যখন ওই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা করতে যাব কোনো একটা কেসে, তখন কিন্তু এই বয়সটাকে কিন্তু কি বলবো, বয়সটাকে কিন্তু আপনাকে মানতে হবে যে এই বয়সে কোন রোগগুলো হতে পারে। অর্থাৎ পরিণত বয়সে গিয়ে যখন অ্যাপেন্ডিসাইটিস হবার সম্ভাবনাটা খুব কম, তখন কিন্তু আমরা ভাববো যে এটা অ্যাপেন্ডিসাইটিসের কেস নয়। যে এই বয়সের সাপেক্ষে কিন্তু আমাদের রোগের জায়গাগুলো আমরা বোঝার চেষ্টা করি। ম্যাকবার্নিস পয়েন্টটাকে যদি আমরা ঠিক ঠিকভাবে বুঝতে পারি, তাহলে দেখতে পাবো যদি এই ম্যাকবার্নিস পয়েন্টে যদি সিভিয়ার পেন হয়, তার সাথে যদি আনুষঙ্গিক কতগুলো লক্ষণ আমরা পাই, সে লক্ষণগুলো কি, আমি এক্ষুনি সেই জিনিসটাকে আলোচনা করার চেষ্টা করছি যে লক্ষণগুলো কি হতে পারে। তখনই কিন্তু আমরা, প্রথম হচ্ছে আমি বললাম কি, বয়স হবে 12 থেকে 22-এর মধ্যে, ছেলে বা মেয়ে উভয়েরই কিন্তু হতে পারে। যদি সাডেননেস, অর্থাৎ হঠাৎ করে, মানে রুগীর কোথাও কোনো প্রকার কিছু ছিল না, হয়তো সকালবেলা একটুখানি কি বলবো লস অফ অ্যাপেটাইট হয়েছে, মানে খাওয়া দাওয়া ঠিক ইচ্ছে ছিল না, তার সাথে একটু আধটু নসিয়া ভমিটিং, হালকা হয়তো একটুখানি কি বলবো টেম্পারেচার বৃদ্ধি 98, 99 এরকম, তার সাথে 2-3 দিন ধরে একটা কনস্টিপেশনের ব্যাপার, অথবা হয়তো গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল কোনো একটা ডিস্টারবেন্স, এর সাথে যদি ওই ম্যাকবার্নিস পয়েন্টে যদি সিভিয়ার একটা ব্যথা লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু আমরা অনেক সময় এই অ্যাপেন্ডিসাইটিস কিনা এটা নিয়ে কিন্তু আমরা চিন্তা করব।
আগে যে জিনিসটা ঘটতো, কিভাবে সেই সময় চিকিৎসা হতো আমার জানা নেই। তখন কিন্তু কিছু সাইন এন্ড সিম্পটমের কথা আমরা পেয়েছি, বা পেশেন্টকে কিভাবে দেখা হবে, কিভাবে টেস্ট করা হবে, সেগুলো আমরা যেরকম পেয়েছি। অর্থাৎ সেই জায়গাগুলোতে আমরা দেখতে, যেহেতু রাইট সাইডের ব্যাপার, পেশেন্টকে একজন সম্পূর্ণভাবে শু করিয়ে যদি ম্যাকবার্নিস পয়েন্টে হালকা ধরনের চাপ দেওয়া যায়, বা ডান দিকের পাটাকে তুলে যদি পেটের কাছে নিয়ে আসা যায়, তাহলে একটা সিভিয়ার পেইন কিন্তু সে একটা ফিল করে। এরকম কতকগুলো সিমটমস যদি আমরা ক্লিনিক্যালি তখন পেতাম, তাহলে কিন্তু আমরা কলেজ লাইফে আমরা সেটাকে অন্তত কি বলবো, অ্যাপেন্ডিসাইটিস বলে কিন্তু আমরা ঠিক করতাম। কিন্তু বর্তমানে এই 2023 সালের মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু আমাদের সেই ক্লিনিক্যাল অবজারভেশনের চোখ যতই থাকুক না কেন, আমরা কিন্তু অনেকটাই ডিপেন্ড করি আমাদের এই প্যাথোলজিক্যাল রিপোর্ট এবং অথবা রেডিওলজিক্যাল রিপোর্টের উপর। প্যাথোলজিক্যাল বলা ভুল, আমি রেডিওলজিক্যাল রিপোর্টে বলাটা ঠিক মনে হচ্ছে। কারণ আমরা যখন ইউএসজি করতে দিই তখন কিন্তু ওইখানকার পরিস্থিতিটা সম্পূর্ণভাবে জানিয়ে দিতে পারে, বা আমরাও জেনে যেতে পারি যে রুগী কি একটা অবস্থায় আছে এবং সেটা অ্যাপেন্ডিসাইটিসের কেস কিনা। তো সাইন এন্ড সিম্পটমের ভিতরে আমরা কি পাবো? এবার যদি খুব নিশ্চিতভাবে কোনো একটা নির্দিষ্ট রোগীর ক্ষেত্রে আমরা যদি পাই, তাহলে আমরা কি পাচ্ছি? সাডেন পেন। সাডেন পেন আমরা একটা পাবো ওই ম্যাকবার্নিস পয়েন্ট এবং রিলেটেড এরিয়া জুড়ে। দেখুন, এই ম্যাকবার্নিস পয়েন্ট বলছি বলেই কখনো ভাববেন না যে পেনটা কখনো রেডিয়েট করে আপার লোয়ার অথবা রেডিয়েট করে তার পেশেন্টের লেফট সাইডের দিকে যাবে না, এটা কিন্তু কখনোই ঠিক না। অর্থাৎ রেডিয়েট করে কিন্তু ব্যথাটা অন্যদিকে চলেও কিন্তু যায় বা যেতে দেখা যায়। আমরা দু নম্বরে কি পেতে পারি? আমরা ভমিটিং পাবো, যেটা আমি প্রথমেই বলেছিলাম। আমরা নসিয়ার কথা পাবো, অর্থাৎ তার গা বমি ভাব বা বেশ কিছু সময় বমি, বা লস অফ অ্যাপেটাইট, 2-3 দিন ধরে তার বিভিন্ন মাত্র মানে বিন্দু মাত্র খাবার কোনো ইচ্ছে নেই। তাছাড়া একটা কি হয় যে একটা ফিভার বেস, একটা ফিভার মানে জ্বর, একটা জ্বর জ্বর ভাব আমরা তার ভিতরে পাবো। আমরা ব্লটেড অ্যাবডোমেন পেতে পারি, অর্থাৎ তার পেট সামান্য হলেও কিছুটা হলেও ফুলে আছে এরকম একটা জায়গা। আর একটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে কনস্টিপেশন থাকার সম্ভাবনা বেশি থাকে। কখনো কখনো ডায়রিয়া, সেটা খুব রেয়ার কেস, তবে কিন্তু কনস্টিপেশনটা বেশি হয়। আর একটা হয় কি, অ্যাবডোমিনাল সোয়েলিং বা ক্র্যাম্প আমরা কিন্তু সেখানে লক্ষ্য করতে পারি। তাহলে এই যে জায়গাটা, এটা যে ঘটলো একটা পেশেন্টের হঠাৎ করে একটা রাত্রের মধ্যে অথবা আগের দিন সন্ধ্যা থেকে একটা কষ্ট হচ্ছিল, রাতারাতি যেরকম একটা জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে, সেটার কারণটা কি? যদি অ্যাপেন্ডিসাইটিসই যদি কারণ হয়ে গিয়ে থাকে, তাহলে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে তার কারণটা হচ্ছে ব্লকড। অর্থাৎ ওইখানকার যে সকল প্যাসেজ গুলো বা ইন্টেস্টাইনাল যে টিউব থাকে, সেটা যদি কোনো কারণে যদি ব্লক হয়ে গিয়ে থাকে, বা অ্যাপেন্ডিক্স যদি কোনোভাবে ইনফ্লামেশন হয়, সেটা কিসের জন্য হতে পারে? ভাইরাল ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, অথবা প্যারাসাইটের মাধ্যমে যদি কোনো প্রকার ইনফেকশন হয়, অথবা কোনো প্রকার ডাইজেস্টিভ ট্র্যাক্টেড ইনফেকশনের সেকেন্ডারি বা টার্সিয়ালি কজ হিসেবে যদি ওই অ্যাপেন্ডিসাইটিসটা যদি ইনফ্লামেটেড এবং ইনফেক্টেড দুটোই যদি হতে পারে, তাহলে কিন্তু এই ঘটনাগুলো কিন্তু অ্যারাইজ করে, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। যেহেতু স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনের সন্ধিক্ষণে, অর্থাৎ ওই ম্যাকবার্নিস পয়েন্টের ওই রকম জায়গায় যেহেতু এটার প্রভাবটা বেশি বিস্তার হয়, তাহলে আপনাকে বুঝতে হবে ডাইজেস্টিভ সিস্টেমের, অর্থাৎ স্মল ইন্টেস্টাইন থেকে ফিসেস গুলো অর্থাৎ মলগুলো যখন লার্জ ইন্টেস্টাইনে পৌঁছচ্ছে, সেরকম জায়গায় যদি দীর্ঘদিন ধরে থেকে যায়, যদি তার বাল্বস যদি প্রপার ক্লিয়ার না হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু সব থেকে বেশি সম্ভাবনা থাকে এই জন্যেই যে তারা কনস্টিপেটেড রোগী হচ্ছে, তাদের বাল্বসটা ঠিক মতো হচ্ছে না। এইটার জন্য কিন্তু সেকেন্ডারি কজ হিসেবে কিন্তু আমরা এই ধরনের কি বলবো অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ কিন্তু আমরা পেতে পারি। আর একটা যেটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা পরে আমি বলছি, তবে যেটা হয় সেটা হচ্ছে ইনফ্লামেশন বললাম, ব্যাকটেরিয়া বা ভাইরাস ইনফেকশন বলেছি, স্টুল কখনোই ক্লিয়ার হচ্ছে না। কখনো কখনো সেখানে কিন্তু আলসারেরও কিন্তু একটা ব্যাপার থেকে যায়, যদি ওই জাংশনটাতে, অর্থাৎ লার্জ ইন্টেস্টাইনের এরিয়াটা যেখান থেকে শুরু হচ্ছে, সেখানে যদি কোনো কারণে যদি আলসার ফর্ম করে, আলসার ফর্ম কিন্তু অনেক কারণে হতে পারে, ইনজুরি থেকে শুরু করে অন্যান্য
ফরেন বডি সেখানে যদি ঢুকেও গিয়ে থাকে, ফরেন বডি বলতে বোঝাতে চাইছি যেটা অতি সহজে কিন্তু আমরা ডাইজেস্ট করতে পারিনি, এরকম একটা পদার্থকে কিন্তু আমি বোঝাতে চেয়েছি। তাহলে সেই রকম জায়গাতে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটতে মানে ইনফ্লামেশনটা কিন্তু সে ঘটিয়ে দিতে পারে। এইবার দেখুন, মজার ব্যাপার হচ্ছে এটাই যে ওখানে একটা ব্যথা হলো, আমরা লাফিয়ে উঠে বলে দিলাম যে ইট ইজ এ কেস অফ অ্যাপেন্ডিসাইটিস। সেটা কিন্তু সব সময় নাও হতে পারে। তাহলে কি কি অন্যান্য রোগের সাথে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা, কি কি অন্যান্য রোগের সাথে আমরা এই রোগটাকে অর্থাৎ অ্যাপেন্ডিসাইটিসকে ভুল করতে পারি, সেটা কিন্তু আমাদের জানতে হবে। পিআইডি, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, যেটা তার সাথে কিন্তু সব থেকে বেশি এই ধরনের মানে পেলভিক ইনফ্লামেটরি তো ডিজিজের ভিতরে অনেক কিছু রোগগুলো পড়ছে, তার সাথে কিন্তু এই অ্যাপেন্ডিসাইটিসের একটা ভুল হবার সম্ভাবনা থাকছে। সেখানে আমরা কি পাবো? পেলভিক ইনফ্লামেটরি ডিজিজের মধ্যে আমরা কি পাচ্ছি? গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টের ভিতরে ইনফ্লামেশন আমরা পারবো। আমরা পাবো আর কি যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফ্লামেশন আমরা পেতে পারি, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আমরা পেতে পারি। তাছাড়া আমরা আর কি পেতে পারি? মনে করুন ইউরিনারি সিমটমস এর বেশ কিছু গন্ডগোলের জন্য আমাদের হতে পারে। আমাদের বা মহিলাদের যদি ক্ষেত্রে আমাদের অনেক সময় দেখা যায় যে মেনস্ট্রুয়েশনের গন্ডগোলের জন্য কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে। অর্থাৎ আনুষঙ্গিক যতগুলো আসতে পারে সেই জায়গাগুলোকে কিন্তু আমরা কখনো এড়িয়ে যেতে পারি না। এবার দেখুন, মডার্ন মেডিসিন চাইবে যে তাদের যে কোনো রোগ সঠিকভাবে নিরূপিত হোক, হোমিওপ্যাথরা চাইবেন, কিন্তু হোমিওপ্যাথদের সুবিধা অথবা অসুবিধা, ভালো অথবা মন্দ, উচিত অথবা অনুচিত, সেটা মানে অনেক পরের ব্যাপার। কিন্তু রোগটাকে জানা কিন্তু যে কোনো পেশেন্টের যে কোনো ফিজিশিয়ানেরই কিন্তু খুব কর্তব্যের মধ্যে পড়ে। অনেক ক্লাসে আমি বলেছি যে যে কোনো মানুষকে মানে যে কোনো চিকিৎসককে প্রথমে তিনি আগে হন ফিজিশিয়ান মানে ডাক্তার, তারপর তার হওয়া উচিত একজন হোমিওপ্যাথ। কারণ আমরা যদি রোগটাকে ঠিকভাবে নিরূপিত করতে না পারি, তাহলে কিন্তু প্রগনোসিস আমরা জানতে পারবো না। আর প্রগনোসিস যদি ঠিকমতো জানতে না পারে, আপনি যতই হোমিওপ্যাথিক ওষুধ দেন না কেন, সেটা কিন্তু একটা যে কোনো সময় একটা ভয়ানক বা ভয়ঙ্কর জায়গায় কিন্তু পৌঁছে দিতে পারে। তাতে হবে কি? হোমিওপ্যাথির বদনাম হবে, আমাদের মতো ফিজিশিয়ানদের বদনাম হবে, তার সাথে যারা চিকিৎসা ভালো করেন তারা কিন্তু এই দুর্নামের ভাগী হবেন। কারণ কি? আমরা খারাপ চিকিৎসা করেছি, আর তারা ভালো চিকিৎসা করেছেন, তারা তো মানুষ তার পার্থক্য বোঝে না। দেখবেন এলোপ্যাথি শাস্ত্রে একটা মজার ব্যাপার আছে কি, তাদের যখন একটা প্যাথি ফেল হয় তখন কিন্তু প্যাথিটাকে নিয়ে কিন্তু কোনো চিন্তা করে না, তারা বলছে অমুক ডাক্তারবাবু পারেননি। আর আমরা যখন হোমিওপ্যাথরা ফেল হই, তখন আমাকে ব্লেম দেয় না, গোটা হোমিওপ্যাথি শাস্ত্রটাকে ব্লেম দেওয়া হয়। এটা খুব দুর্ভাগ্যের ব্যাপার। অর্থাৎ আমাদের এক একজনের এই অপারদর্শিতা গোটা হোমিও সমাজকে কিন্তু আজকে বয়ে বেড়াতে হচ্ছে। সেই জন্য আমি চিরদিন বলে এসেছি, আজও পর্যন্ত এই ক্লাসে বলবো যে রোগটাকে অন্তত জানুন। আপনার মেডিসিন হবে আপনার পেশেন্টের ইন্ডিভিজুয়ালাইজেশন করে তার লক্ষণের উপরে আপনি দেবেন, নিশ্চয়ই দেবেন। কিন্তু রোগটাকে যদি আপনি নিরূপিত করতে না পারেন, বা ওই পেশেন্টটিকে যদি আপনি বোঝাতে না পারেন যে আপনি তার রোগটা সম্বন্ধে জানতে পেরেছেন, সে কিন্তু আপনাকে কখনো আর পাত্তা দেবে না। বা পরবর্তী ক্ষেত্রে ধরুন ওই ডাক্তারবাবু তো কিছু বোঝেই না, এই ব্লেমটা যখন এসে যাবে, দেখবেন যত আপনার বয়স বাড়বে আপনার পেশেন্টের সংখ্যা কমবে, এবং আপনি একটা প্রচন্ড পরিমাণে একটা দিশেহারা জায়গায় কিন্তু আস্তে আস্তে গিয়ে পৌঁছে যাবেন। কিন্তু রোগটাকে জেনে যদি আপনি ব্যর্থ হন, যদি তাকে জানিয়ে দিতে পারেন, অন্তত পেশেন্টটা জানবে হ্যাঁ ওই ডাক্তারবাবু কিছু জানে, রাত্রে আপদে বিপদে কিন্তু আপনার কাছে আসবে। সে যাই হোক, তো এইগুলো হচ্ছে অনেক সময় আমার বেরিয়ে আসে আমার ক্ষোভের কথা। তার কারণ হচ্ছে যে আসলে এই সমাজে, হোমিওপ্যাথি সমাজে আর বাঁচতে আর তর্ক করতে ক্ষোভটা বোধহয় আমার কাছে চিরদিনই থেকে গেছে। সেইজন্য যখনই কিছু বলা হয় তখন কিন্তু আমি ক্ষোভের সাথে সবকিছু বলি। হয়তো এটা আমার উচিত নয়, কিন্তু আমার কিছু করার থাকে না। কারণ এটা একটা বাস্তব সত্য। যাই হোক, যদি দুটো ঘটনা দেখুন, একটু আগে আমি বলেছিলাম যে চিলড্রেন থেকে শুরু হয়, তো তো সেখানে আমরা আর কি কি পেতে পারি যদি আমরা মানে আমার দুর্ভাগ্য যে আজকে আমি স্লাইডটা এত খেটে তৈরি করলাম কিন্তু দেখাতে পারছি না। তো এখানে কি পেলাম আমরা?
চিলড্রেনের ক্ষেত্রে আরেকটা জিনিস পাবো, সেটা হচ্ছে নন স্পেসিফিক অ্যাবডোমিনাল পেন। নন স্পেসিফিক অ্যাবডোমিনাল পেন কিন্তু আমরা এখানে পেতে পারি। আমরা আর কি পাবো? মেসেন্টেরিক অ্যাডেনাইটিস আমরা পেতে পারি, মানে আমরা পেয়ে থাকি। আরেকটা হচ্ছে অ্যাবডোমিনাল অবস্ট্রাকশন আমরা সেখানে পেতে পারি। আর কি পাবো? ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন, যেটা আগেই আমরা বলেছি। এছাড়া আর দুটো জিনিস কিন্তু খুব রিলেটেড, সেটা হচ্ছে দেখুন, রেসপিরেটরি ইনফেকশন হলেও কিন্তু ওই অঞ্চলে ব্যথা হবার কিন্তু একটা সম্ভাবনা থাকে। আর একটা কি ঘটনা ঘটে, যে ইন কেস অফ হার্নিয়া কিন্তু আমরা এই সমতুলভাবে ওই রকম একটি জায়গায়, অর্থাৎ ম্যাকবার্নিস পয়েন্টের আশেপাশে কিন্তু পেশেন্টের পেইন ফিল করতে কিন্তু আমরা লক্ষ্য করি বা দেখে থাকি। কিন্তু যদি এল্ডার, অর্থাৎ পরিণত বয়সে গিয়ে যদি এইরকম জায়গায় ব্যথা হয়, আমরা আর দুটো রোগের সাথে তার তুলনা করতে পারি। সেটা হচ্ছে কি, কোলোরেক্টাল কার্সিনোমা। কোলোরেক্টাল কার্সিনোমা, জাহাঙ্গীর স্যার আছেন, সুন্দরভাবে বোঝান, আসলে আমি শব্দ বুঝি বোঝাতে পারি না, এটা হচ্ছে তো আমার দুর্ভাগ্য। আরেকটা হচ্ছে কি, ভাস্কুলার ডিজিজ। অর্থাৎ এই কোলোরেক্টাল কার্সিনোমা এবং ভাস্কুলার ডিজিজের সাথে কিন্তু আমাদের অ্যাপেন্ডিসাইটিসের ভুল হবার সম্ভাবনা থাকে ইন কেস অফ এল্ডারলি লাইফ। আর চিলড্রেনের ক্ষেত্রে আমি যেটা বললাম, নন স্পেসিফিক অ্যাবডোমিনাল পেন, মেসেন্ট্রিক অ্যাডিনাইটিস, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, হার্নিয়া এবং রেসপিরেটরি ইনফেকশন। এবার দেখুন, আমাদের তো পুরো কারবার, হোমিওপ্যাথদের কারবারই হচ্ছে ওষুধ নিয়ে। তারা মিরাকেল কিছু দেখাতে চায় বা দেখিয়ে থাকে। তার সাথে সাথে যদি রোগটা বুঝতে পারি, তাহলে তো কেল্লা ফতে, আমরা আরো বেশি স্বাবলম্বী হতে পারবো। স্বাবলম্বী আমি এই অর্থে বলছি, কাজটা করে দেখাতে পারবো, আত্মবিশ্বাসও বাড়বে এবং সমাজের কাছে আমাদের আমাদের কি বলবো, রেস্টোরেশন অফ, কি বলবো এটাকে, রেস্টোরেশন না বলে আমার মনে হয় রেসারেকশন বলাটাই ভালো, পুনরুত্থান হোমিওপ্যাথদের সম্মানের ক্ষেত্রে। যাই হোক, মেডিসিন গুলো নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে দেখা যাবে এমন কতগুলো মেডিসিন এখানে বলা হয়েছে অ্যাকিউট এবং ক্রনিকের ক্ষেত্রে। প্রথমে আমার বলা উচিত ছিল যে অ্যাপেন্ডিসাইটিসকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাকিউট, একটা হচ্ছে ক্রনিক। অ্যাকিউটে কিন্তু এমন একটা অবস্থা দাঁড়ায়, যেখানে অপারেশনটা করা প্রায় বাধ্যতামূলকই হয়ে দাঁড়িয়ে থাকে, বা পেশেন্টটা এত বেশি তীব্র ব্যথায় ভোগে, সেখানে কিন্তু কোনো উপায় থাকে না, তো তারা অপারেশন করিয়ে নেয়। এবার প্রত্যন্ত গ্রামে কি ঘটলো, সেই ব্যথাকে চেপে রেখে তারা কতটা বাঁচছে, কতটা সংগ্রাম করছে, সেটা আমার জানা নেই। আর এটা আমার জানা নেই যে সেই মুহূর্তে ওষুধকে আপনি কিভাবে কার্যকারিতা দেখাবেন, সেটা আমার জানা নেই। তবে দেখা যায়, যে সকল মেডিসিন গুলো কাজ করতে পারে, আপনি যদি কেন্ট রেপার্টরি খুলেন, একদম পেজ নাম্বার বলে দিচ্ছি, 552, 552 পাতায় আপনার যদি থাকে আপনি দেখে নিন, সেখানে কিন্তু কতগুলো সুনির্দিষ্ট ওষুধের কথা কিন্তু বলা হয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে ওই লক্ষণ পেলে যে সরি, লক্ষণ পেলে আপনি ওষুধ দিবেন তা নয়, কিন্তু আপনাকে দুটো জিনিস ভাবতে হবে। ওই পেশেন্টটার অ্যাপেন্ডিসাইটিস হবার জন্য নির্দিষ্টভাবে কি লক্ষণ তার ভিতরে অ্যারাইজ করেছে, অর্থাৎ ওই অঞ্চলে পেটের লোয়ার পোর্শনে আমরা কি ধরনের লক্ষণ পাচ্ছি, অ্যাজ এ হোল পেশেন্টটার আমরা কি লক্ষণ পেয়েছি। এবং এখানে কিন্তু দেখবেন, শুধু একটা জায়গাতে আমি পেয়েছিলাম হেরিডিটারির কথা। তো এইটা কিন্তু হেরিডিটারি ডিজিজ কিন্তু বলা যায় না আসলে। হোমিওপ্যাথরা অনেক রোগকেই জোরপূর্বক এই হেরিডিটারি ডিজিজ বলে কিন্তু বলার চেষ্টা করেন। আমি কোন একটা বই পেয়েছিলাম, কিন্তু এই আজকের এই আলোচনা করবার জন্য যে সকল বই ঘাটাঘাটি করলাম, তাতে কিন্তু কোথায় এটাকে হেরিডিটারি ডিজিজ বলেছে বলে আমার কিন্তু লক্ষ্য পড়লো না। যাই হোক, যদি মেডিসিনের কথা ভাবি, সব থেকে একটা ইন্টারেস্টিং মেডিসিনের কথা একাধিক বইয়ে লেখা আছে, সেটা হচ্ছে ব্যাপটিসিয়া। বলা আছে যে ব্যাপটিসিয়া যদি অতি উচ্চ শক্তি ব্যবহার করা যায় ওই ব্যথার মুহূর্তে, তাহলে কিন্তু মিরাকেল ভাবে কাজ হয়। আমি দিয়ে দেবার সুযোগ পাইনি। দ্বিতীয় কথা হচ্ছে বেলেডোনার কথা আমরা সবাই জানি। ইনফ্লামেশন তো হবেই, দেখবেন ইনফ্লামেশন যেখানেই আছে সেখানে বেলেডোনা খুব কাজ করে। অর্থাৎ বেলেডোনা হচ্ছে এই অ্যাপেন্ডিসাইটিসের প্রথম একটা পরিস্থিতি, যেখানে রোগী প্রচন্ড পরিমাণে অস্থির, তার জ্বর দেখা দিয়েছে, তার ইনফ্লামেশন দেখা দিয়েছে, কনস্টিপেশন হয়েছে, কোনো প্রকার সোয়েটিং হচ্ছে না, কোনো প্রকার ঘাম হচ্ছে না, অথচ তার জ্বর আছে। এবং
কি বলবো, পেশেন্ট প্রচন্ড পরিমাণে রেস্টলেস, একটা ফিয়ারনেস, অর্থাৎ এরপরে যত কিছু বেলিডোনা সিমটম থাকতে পারে আপনি নির্বিবাদে বলে দিয়ে যেতে পারেন। আসল কথা হচ্ছে এটাই যে কোন কনস্টিটিউশনের ক্ষেত্রে ওই অ্যাপেন্ডিসাইটিস হয়েছে সেটা যদি আপনি জানতে পারেন, তাহলে কিন্তু আপনাকে এতগুলো ওষুধের কথা কিন্তু ভাবতে হবে না। পরের ওষুধটা ডক্টর কেন্ট লিখেছেন ব্রায়োনিয়ার কথা। ব্রায়োনিয়ার চরিত্রটা তো আমরা সবাই জানি। আমরা কি পাবো? ব্রায়োনিয়ার চরিত্রতে আমি যতটুকু জানি যে ব্যথাপূর্ণ দিকে যদি চেপে শোয়া যায় তাহলে কিন্তু সে একটা আরাম বোধ করে। অর্থাৎ যেহেতু এটা রাইট সাইডের ব্যাপার, অ্যাপেন্ডিসাইটের রাইট সাইডের ডিজিজ, অর্থাৎ সেই পেশেন্ট যদি ডান দিকে চেপে শোয় তাহলে দেখবেন পেশেন্ট কিন্তু বেশ কিছুটা কমফোর্ট ফিল করছে। এই জিনিসটা কিন্তু আমরা ব্রায়োনিয়াতে পাচ্ছি। ব্রায়োনিয়া কনস্টিপেশনের ক্ষেত্রে কাজ করে, অর্থাৎ রুগীর এখানে কিন্তু আমরা কনস্টিপেশন পাবো। ব্রায়োনিয়া প্রচন্ড ধীর স্থির বিরক্তিপূর্ণ। চলে আসুন না, যত মেন্টাল সিমটম আমার ব্রায়োনিয়ার আপনি বলতে শুরু করুন। আমাদের হোমিওপ্যাথির সুবিধা হচ্ছে এটাই, অন্তত আমরা যখন পড়াশোনা করতাম, এখনো করি, যে যখন একটা পেন পিকচার বলা হতো বা থেরাপিউটিক্যালি যখন কোনো একটা রোগের ওষুধের কথা বলা হতো, আমরা বলতাম যে যে কোনো ওষুধকেই তুমি যদি ওই একটি প্রথম শব্দটা লিখে দিয়ে সেই মেডিসিনের ক্যারেক্টার গুলোকে যদি তুমি ঠিক মতো লিখে দিয়ে আসতে পারো, তোমার স্যারেরা কিন্তু তোমাকে নাম্বার দিতে বাধ্য। সেটা ছিল সেখানে। কিন্তু বাস্তবের জায়গা এটাই যে ওই রুগীটা তো সে আমাদের স্যার নন, তিনি তো আর পড়ে আসেননি। অর্থাৎ এখানে কিন্তু আপনাকে ঠিক বুঝে সুঝে সেই ওষুধগুলোই প্রয়োগ করতে হবে, যে ওষুধটা সেই পেশেন্টের ক্লিনিক্যালি খুব প্রশ্ন থেকে যায় যে এই যে অ্যাপেন্ডিসাইটিসের যে রোগ লক্ষণগুলোকে নিয়ে আজকে আমরা বলছি, বইয়ে যেটা লেখা আছে, এটা প্রুভিং সিমটম না ক্লিনিক্যাল সিমটম? স্যারেরা বলবেন যে এটা প্রুভিং সিমটম কিনা বা ক্লিনিক্যাল সিমটম কিনা। কারণ প্রুভিং সিমটম বলতে আমরা বুঝি একটা সুস্থ মানুষকে একটা ওষুধ নির্দিষ্ট মাত্রায় কিছুদিন খাওয়ানো হলে যে রোগ লক্ষণগুলো দেখা দেয় সেটাকে আমরা বলি প্রুভিং সিমটম। আর ক্লিনিক্যাল সিমটম হচ্ছে কোথায়? যে কিছুটা ডক্ট্রিন অফ সিগনেচার মেনে বা অন্য কোনো পরিস্থিতিতে লক্ষণ সাদৃশ্য মেনে দেওয়ার পরে যখন এই রোগ লক্ষণগুলো কমে গেছে সেটাকে আমরা বলছি ক্লিনিক্যাল সিমটম। অর্থাৎ যেটা কিনা প্রুভিং প্রুভিং এর সময় পাওয়া যায়নি। তো আমার বক্তব্য হচ্ছে ব্রাইনে যখন প্রুভিং হয়েছিল তখন কি ওই অ্যাপেন্ডিসাইটিস দেখা দিয়েছিল? প্রশ্নটা স্যারদের কাছে রাখলাম। যাই হোক, এছাড়াও চায়নার মতো মেডিসিন আছে, পপুলাসের মতো মেডিসিন আছে, ইচিনেসিয়ার মতো মেডিসিন আমরা তখনই দেব যখন আমরা বুঝতে পারবো সেখানে ইনফেকশনটা খুব পর্যাপ্ত পরিমাণে এবং সেপ্টিসিমিয়া পর্যন্ত দেখা দিয়েছে। পাইরোজেনের সাথে এই মেডিসিনটা কিন্তু খুব যুগপৎ ভাবে আলোচনা হয় যে ইচিনেসিয়া এবং পাইরোজেনাম দুটোই কিন্তু এই ধরনের ইনফ্লামেশনারি কন্ডিশনে যখন কিনা একদম সেপটিক অ্যারাইজ করে গেছে ওই জায়গাটাতে, বাস্ট আউট হয়ে যাবার একটা বিশাল সম্ভাবনা, রুগীর হয়তো মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে, লেখা আছে বইয়ে। তো সেরকম জায়গা কিন্তু আমরা এই ধরনের পাইরোজেনাম বা ইচিনেসিয়ার কথা ভাবতে পারি। হিপার সালফার সম্বন্ধে তো আমরা প্রচন্ডই জানি যে হাইপার সেন্সিটিভিটি থেকে শুরু করে তার প্রচন্ড রাগ, প্রচন্ড ক্ষোভ, প্রচন্ড পরিমাণে বিরক্তি বোধ এবং শীত কাতরতা। এবার কথা হচ্ছে দেখুন, অ্যাপেন্ডিসাইটিস সাথে সাথে কিন্তু শীত কাতরতার কোনো সম্পর্ক নেই রোগটার সাথে। আছে কোথায়? ওই রুগীটার সাথে। তাহলে এই জিনিসটা আমাদেরকে বোঝা খুব দরকার যে যখন আমরা একটা পেশেন্টের জন্য একটা ওষুধ নির্বাচন করি তখন রোগটাকে যতটুকু না প্রাধান্য দেবো তার চেয়ে কিন্তু বেশি প্রাধান্য দেবো কোথায়? তার সেই কনস্টিটিউশন এবং তার অ্যাগ্রাভেশন অ্যামিলারেশনের জায়গাটা। সেই হিসেবে হিপার সালফারকে ছেড়ে দিয়ে যদি আমরা আরো দুটো মেডিসিন বলি, ল্যাকেসিস এবং দিকের কথায় বিচার করে লাইকোপোডিয়াম। দিকের কথায় বিচার কেন বললাম? যেহেতু রাইট সাইডেড, আর রাইট সাইডেড জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে কাজ করে মানে লাইকোপোডিয়ামের একদম কি বলবো এখতিয়ারের মধ্যে আছে, তাহলে আমরা লাইকোপোডিয়ামকে বাদ দিতে পারি না। কিন্তু যদি কোনো কেস প্রথমে ডান দিক থেকে বাঁ দিকে যায় তাহলে লাইকোপোডিয়াম যেমন হয়, তাহলে বাঁ দিক থেকে ডান দিকে এলে যদি ল্যাকেসিস হয়, কিন্তু আমি একথা বলতে পারি জোর দিয়ে, আপনি কখনোই কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে এসেছে আর অ্যাপেন্ডিসাইটিস হয়েছে সেখানে কিন্তু ল্যাকেসিসের কথা ভাববেন না, কারণ ভাবাটা উচিত নয়। আমাদের কিন্তু ভাবাটা বা এই যে লক্ষণ সাদৃশ্য মানা, এর ভিতরে কিন্তু কতগুলো যুক্তি থাকা উচিত। আমরা অন্ধের মতো যদি এগোই তাহলে কিন্তু আমরা কখনোই সাফল্যটা পাবো না। অ্যাপেন্ডিসাইটিসের জায়গা একটা জায়গায়, আর একটা রোগ, একটা ব্যথা বাঁ দিক থেকে শুরু হয়ে ডান দিকে এসেছে, সেটা কিন্তু কখনো অ্যাপেন্ডিসাইটিসের জন্য কিন্তু প্রযোজ্য হতে পারে বলে আমি মনে করি না। এটা আমার ব্যক্তিগত মতামতের কথাই বললাম। মার্শালের মতো মার্কসল আছে, মার্কর আছে, নাইট্রিক অ্যাসিড আছে,
বা সাইলেসিয়া। আরেকটা খুব ভালো মেডিসিন আছে, সেটা হচ্ছে ট্যারেন্টুলা কিউবেন্স। ট্যারেন্টুলা কিন্তু অসম্ভব অসহনীয়তা, তার সাথে ক্ষিপ্রবোধ, সেই জায়গাটা সে বিন্দুমাত্র টাচ করতে পারছে না, রুগী ছটপট করছে, এইরকম একটা জায়গা কিন্তু ট্যারেন্টুলা সি অর্থাৎ ট্যারেন্টুলা কিউবেন্স কিন্তু খুব ভালো কাজ করে, খেয়াল রাখবেন। এবার যদি আমরা, এটা ছিল যেটা আমি বললাম, সেটা হচ্ছে ডক্টর কেন্টের রেপার্টরির 552 পাতার আমি কতগুলো ন্যারেশন বলার চেষ্টা করলাম। এবার যদি অন্যান্য কিছু বই দেখি, তাহলে কিন্তু আইরিস ট্যানাক্সকে কিন্তু এই কি বলবো, অ্যাপেন্ডিসাইটিসের একদম 1 নম্বর থেরাপিউটিক মেডিসিন বলে কিন্তু গণ্য করা হয়। প্রথমে তারা দিচ্ছেন বেলোডোনা, এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু আইরিস ট্যানাক্সের কথা প্রত্যেকটা বইয়ে কিন্তু লেখা আছে। আমরা কখনো এড়িয়ে যেতে পারি না, কারণ ওই মুহূর্তে আমাদের কেস টেকিং করার কিন্তু সত্যি সময় পাওয়া যায় না, বা কেস টেকিং করতে গেলে যতগুলো ফরম্যাট আমাদেরকে মানতে হয় আমরা কিন্তু সেটা পারি না। তবে পারা যায় কখন, সেটা যদি ক্রনিক কেস হয়, যদি ক্রনিক অ্যাপেন্ডিসাইটিসের জায়গা হয়, তখন কিন্তু আমরা থরলি চেক আপ করতে পারি, আমরা থরলি বিভিন্ন কি বলবো রিপোর্টের সহায়তা নিতে পারি। তার সাথে আমরা যেভাবে একটা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট করি সেই হিসেবে কিন্তু আমরা তার কেস টেকিং করতে পারি। কিন্তু ইন কেস অফ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস কিন্তু আমাদের সে সময়টুকু থাকে না। সেখানে কিন্তু আমরা কি কি মেডিসিন পেতে পারি, যদি আমরা সেকেন্ড গ্রেড মেডিসিন গুলো বা স্পেসিফিক বা নিয়ার স্পেসিফিক এর কথা যদি ভাবি, তাহলে দেখবেন আইরিস ট্যানাক্স এর কথা পাবো, আমরা আর্সেনিক পেতে পারি, আমরা সিপিয়া পেতে পারি, সালফার পেতে পারি, এবং অদ্ভুতভাবে রাস্টাক্সের কথা কিন্তু বিভিন্ন জায়গায় লেখা আছে। বলা হচ্ছে রাস্টাক্স হচ্ছে নাকি এখানে নাইফ, ডক্টরস নাইফ, যেখানে আমরা একটা ছুরি, যেখানে আমরা সাইলেসিয়াকে আমরা বিভিন্ন জায়গায় ডক্টরস নাইফ বলে মেনে নিয়েছি, অর্থাৎ ছুরির কাজটা করে সাইলেসিয়া, এই অ্যাপেন্ডিসাইটিসের কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি এই রাস্টাক্সের মতো মেডিসিনের কথা কিন্তু বারবার উল্লেখ করা হয়েছে। আরেকটা মেডিসিন খুব হয়, সেটা হচ্ছে ক্লিনিক্যালি নয়, আমরা যদি পেশেন্টের নেচার দেখি, আমরা আমরা কোলোসিনতে কি পেয়েছি, আমরা কোলোসিনতে পেয়েছি যে একটা পেশেন্ট প্রচন্ড পরিমাণে যদি পেটে চাপ দিয়ে রাখে বা দিভাজ অবস্থায় থাকে বা সামনের দিকে ঝুঁকে পড়ে, অর্থাৎ রিলিভড বাই হার্ট প্রেসার, আমরা কোলোসিনতের কথা তো ভাবি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই অ্যাপেন্ডিসাইটিসের কোথাও কিন্তু রিলিভ বাই হার্ট প্রেসার মানে আসলে অ্যাপেন্ডিসাইটিসের নেচারটাই এমন, সে এত তীব্র ভয়ঙ্কর ব্যথা যে সেখানে রিলিভ বাই হার্ট প্রেসারে কিন্তু জায়গাটা নেই। এবার আপনার পেশেন্ট যদি সেই নেচারের হয়, আপনি যদি সেই সৌভাগ্যবান ডাক্তার হন, তাহলে কিন্তু আপনি নিশ্চয়ই সেখানে কোলোসিন্থের মতো মেডিসিন ভাববেন। কিন্তু যে মেডিসিনটা এখানে বেশি আসে সেটা হচ্ছে কোলোসিন্থের উল্টো দিকে কি আছে, ডায়াস্কোরিয়া। অর্থাৎ পেশেন্ট যখন তার ভঙ্গিমাটা হচ্ছে পিছন দিকে বেঁকে যাওয়ার একটা প্রবণতা, তাতে তো একটুখানি ভালো থাকে, একদম পেটটাকে সামনের দিকে বাড়িয়ে দিয়ে একদম ঘাড়টার পিছন দিকে করে দাঁড়িয়ে আছে বা শুয়ে আছে, এইরকম জায়গা যদি আপনি কখনো পান, তাহলে নিশ্চয়ই আপনি নির্বিবাদে ওই আহ কি বেশ বললাম মেডিসিনটা, ডায়াস্কুরিয়ার কথা কিন্তু আপনি ভাবতেই পারেন। আর একটা জিনিস হচ্ছে পরবর্তী ক্ষেত্রে আমরা পাই, সেটা হচ্ছে সরিনাম কিন্তু আপনাকে দিতে হতে পারে কখন, এই অ্যাকিউট কন্ডিশনটা চলে গেলে। অর্থাৎ যদি আপনি সৌভাগ্যবান ডাক্তার হন, অ্যাপেন্ডিসাইটিস নিরূপিত হয়েছে, কোনো একজন করে ডাক্তারবাবু করে দিয়েছেন বা আপনিও করেছেন, যে কোনো অবস্থাতে, এবং সেটা যখন একটা ক্রনিক স্টেজে পৌঁছে গেছে, তার যখন সত্যি সার্জারি দরকার হলো না, তখন কিন্তু আপনি যদি নিয়মিতভাবে, অর্থাৎ নির্দিষ্ট একটা ইন্টারভ্যালে, এখানে বললে হয়তো সমর্থনযোগ্য কখন হবে কিনা জানি না, কারণ এটা তো ভ্যারি করে ডাক্তারবাবু চিন্তা ভাবনার উপর বা পেশেন্টের উপরে। তাহলে এইটুকু বলা যেতে পারে যে সরিনামার মতো মেডিসিনকে কিন্তু আমরা ইন্টারকারেন্ট মেডিসিন হিসেবে বা মধ্যবর্তী ওষুধ হিসেবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আর এখানে ফুডের কথা সেরকম একটা কিছু বলা হয় না, তবে পরবর্তী ক্ষেত্রে একটা কথাই বলা হয়, পেশেন্ট যাতে কনস্টিপেটেড না হয় সেই চিন্তা যে কোনো ফিজিশিয়ানের করা উচিত। প্রত্যেকটা জায়গাতেই যখন রোগীর সাথে খাদ্যের সম্পর্ক থাকে আমি সেটা অন্তত বলে দিই। এছাড়া আর একটা যেটা হয় সেটা হচ্ছে, যেহেতু ইনফেকশনের ব্যাপারটা থেকে গিয়েছিল এবং ভাইরাল হোক অথবা অন্য কোনো প্রকার ব্যাকটেরিয়াল অথবা প্যারাসাইটের, সেই ইনফেকশন যাতে তার বডিতে বারবার অ্যারাইজ না করে, অর্থাৎ তার সেই জন্য একটা হেলদি ফুড গ্রহণ করে বা হেলদি হাইজিন সেই যাতে মেনটেন করে, সেটা সম্বন্ধে তাকে আমি অন্তত বলার চেষ্টা করি। আর কি বলবো,
বেশ কিছু রুগী পাওয়া যায় আহ, অন্য হয়তো রোগ নিয়ে এসেছে। যখন আমরা পাস হিস্ট্রি নেবার চেষ্টা করি যে আপনি আজ পর্যন্ত কি কি অসুবিধায় ভুগেছেন, কোনো সার্জারি হয়েছে কিনা, তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে তার অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের কথা তারা কিন্তু বলে। তো সেরকম জায়গায় আপনি সমর্থন হবে কিনা জানি না, আপনি সাইকোটিক মেডিসিন দিয়েই আপনার ট্রিটমেন্ট আপনি চালু করতে পারেন অন্য ক্ষেত্রে। কারণ অ্যাপেন্ডিসাইটিসের সমস্যাটা একবার মিটে দিলে, অর্থাৎ অপারেশন হয়ে গেলে দ্বিতীয়বার সেই পেশেন্ট যে আর কখনো অ্যাপেন্ডিসাইটিসে ভুগবে আজ পর্যন্ত কিন্তু আমি কখনো সেটাকে আমি দেখিনি। কারণ সেই অঞ্চলের ওই অ্যাপেন্ডিক্সের যে ইনফ্লামেটরি জায়গাটা সেটা যেহেতু কমি করে অর্থাৎ কেটে বাদ দিয়ে দেওয়া হয়, তো সেইটা কিন্তু হবার সম্ভাবনার বিন্দু মাত্র থাকে না। তবে দুর্ভাগ্যের ব্যাপার, যদি কারো হয়ে থাকে সেখানে তো আপনার কিছু করার নেই। অতএব সেখানে আপনাকে পরবর্তী পদক্ষেপ পোস্ট সার্জিক্যাল হ্যাজার্ড বলে আপনি মেনে নিয়ে এগোতে পারেন। তো আপাতত ছিল এই অ্যাপেন্ডিসাইটিসের একটা আহ সংক্ষিপ্ত আলোচনা। আমিও উদ্দীপনাকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। নমস্কার, আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ নীলকমল বর্মন স্যারকে। অত্যন্ত সুন্দর একটি ক্লাস আমাদেরকে উপহার দিলেন। আমাদের মধ্যে অনেক স্যারেরা উপস্থিত আছেন। এস এম জাহাঙ্গীর স্যারের কাছ থেকে আমরা একটু শুনবো। স্যার, আপনি কিছু বলুন। জি, ধন্যবাদ ডক্টর নবীন রয় স্যারকে। আর কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় নীলকমল স্যারকে। আসলে সার্জারিতে হোমিওপ্যাথির বিষয়গুলো নিয়ে স্যার যত সুন্দরভাবে বললেন, আসলে আমাদের হোমিওপ্যাথি জগৎটা যে কেমন এটা একটু বোঝাটাই কঠিন, মানে আমি নিজে বুঝতে পারি না। কিছুদিন আমি একটু আমার আমার অভিজ্ঞতার কথা বলি, তাহলে হয়তো বা বিষয়টিকে অনুধাবন করতে পারবেন। স্যার যে কথাটা প্রথমে বললেন যে আসলে আমাদের কাছে রুগীরা ফেল হলে আমাদের সিস্টেমের দোষ হয়, এইটার জন্য আমাদের সকলকেই সতর্ক থাকা উচিত। আসলে আপনার দ্বারা হয়তোবা মিরাকেলাস কোনো কিছু ঘটতে পারে, এটা যেমন সত্য, তদ্রূপ একটি বিষয়কে খেয়াল রাখা উচিত যে আপনার স্কোপ কতটুকু আছে, সেই হিসাবে আপনাকে আসলে সামনে এগিয়ে যাওয়া। কিছুদিন আগের কথা বলবো, আমার একটি রুগী, দ্যাট মিনস ওই রুগীটার ব্রেন টিউমার ছিল। ওনার মামা অটো চালান, তো যাই হোক ওই পেশেন্টটা এখন ভালো আছে। আরেকটি ব্রেন টিউমারের রুগী ওনার সাথে, মানে ওনার অটোতে করে ওই আমাদের এখানে উপজেলা পরিষদে এসেছিল সরকারি সাহায্যের আবেদনের জন্য। তো যাওয়ার সময় ওই ভদ্রলোক মানে ওনাদেরকে বললেন যে এই বিষয়, আপনারা রিপোর্টগুলো যেহেতু নিয়ে এসছেন ওনাকে একটু দেখাই যেতে পারেন। রিপোর্টগুলো দেখলাম, বিষয়টি হচ্ছে যে এরকম, উনি অলরেডি একজন হোমিওপ্যাথি ডাক্তারের অধীনে আছেন বলতে ট্রিটমেন্ট চলছে তার, মাথার যন্ত্রণা কমছে না। বিষয়টি হচ্ছে এরকম, অ্যালোপ্যাথি দেখিয়েছেন, অপারেশনের কথা বলেছেন, অপারেশন করাবেন না। সাধারণত আমাদের যারা কিছুটা নিডি ফ্যামিলি বা গরিব যাই হোক, অনেকেরই অপারেশন ভীতি আছে, ওনারা বিকল্প চিকিৎসা খুঁজেন, যার জন্যই হয়তোবা হোমিওপ্যাথি বিকল্প চিকিৎসার মধ্যে পড়েছে। তো পরবর্তীতে যেটা হলো যে আমি আসলে ওনার রিপোর্টগুলো দেখে ওনার যে ব্রেনের টিউমারটি, এটি অ্যাকর্ডিং টু এমআরআই এটা ওনারা মেটাস্টেসিস বা মেটাস্ট্যাটিক কার্সিনোমা, মানে ক্যান্সারের চিন্তা করছেন ব্রেন টিউমারটিকে। ওনার মেয়েকে আমি যতই বোঝানোর চেষ্টা করি উনি ততই না বুঝে ঔষধের চিন্তা করেন। মানে যেহেতু উনি ওই আমার আগের রোগীটি একটু ভালো আছে বা উনি ভালো ফিল করছেন, ওই উদাহরণ টেনে বারবার উনি ওষুধ নেওয়ার জন্য পিড়াপিড়ি করছেন। তা লাস্টে আমি আসলে ওনাকে ওষুধ দিব না এই নিয়াতেই ওনাকে বললাম যে ঠিক আছে আপনি ওষুধ নিয়েন, তবে আজকে না, বাড়িতে যান, যে আপনার ভাই মা আরো আপনার বাবার ভাই টাইরা আছে, ওনারা সবাই এক জায়গায় বসেন, বসে চিন্তা করেন যে আপনারা আসলে হোমিওপ্যাথি নিবেন কিনা। আপনি এক জায়গায় খাচ্ছেন, সেখানে কিছু হচ্ছে না, সেটা আমার বিবেচ্য বিষয় না, এটা ওনার বিবেচ্য বিষয়। কিন্তু ওষুধ খেলেই যে আপনার রুগী ভালো হয়ে যাবে এর গ্যারান্টি 0%। এক নাম্বার, ব্রেইন ক্যান্সারের
ব্যথা প্রচন্ড রকমের ব্যথা হবে। সেই ব্যথা যখন হবে আপনার মহল্লার কেউ ঘুমাতে পারবে কিনা সেটি নিয়ে সন্দেহ, আপনারা তো ঘুমাতেই পারবেন না। যাই হোক, কিছু বিষয় আমি বলে দিলাম, মানে আমি আসলে রোগীটিকে হাতে নিব না, ওনারা এর পরবর্তীতে অপারেশন করবে না কি করবে সেটা ওনাদের ব্যক্তিগত বিষয়। যাই হোক বলে দিলাম, উনি বললো ঠিক আছে আমি করে কালকেই আসবো। আচ্ছা ঠিক আছে, আপনি কালকে আসেন। পরবর্তীতে পেশেন্ট আর আসেনি আলহামদুলিল্লাহ। এই জন্যই বলবো যে আসলে এই পেশেন্ট গুলো হাতে নিয়ে, আমি জানি না অনেকেই হয়তো বা সাকসেস হতে পারেন, অনেকে ইউটিউবে বা ফেসবুকে এই বিষয়গুলো নিয়ে ভিডিও দেন যে ভালো হয়ে গেছে, ভালো হচ্ছে। এটা হয়তোবা ওনারা সফল, আমি ব্যর্থ। এই জন্যই বলবো যে আসলে নিজেদের স্কোপটিকে জেনে আপনারা রুগীকে হাত দিবেন, বিশেষ করে সার্জিক্যাল কেসগুলোতে। না হলে আসলে রুগীর জীবন সংশয় তো হয়ই, আসলে যে কাজটি হয় সেটি আমার বা আমাদের এই প্যাথির বদনাম হয়, ডাক্তারের হয় না। যেটি স্যার এর আগেও বলেছেন, আজকেও স্মরণ করিয়ে দিলেন। এর জন্য স্যারের কাছে ধন্যবাদ। ধন্যবাদ হোমিও উদ্দীপনাকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ এসএম জাহাঙ্গীর স্যারকে। এবার আমরা ডেকে নেব আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর প্রশান্ত রায় স্যার। প্রশান্ত কুমার রায় স্যার, আপনি কিছু বলুন। প্রশান্ত কুমার রায় স্যার। প্রথমেই তো নীলকমল স্যারের ধন্যবাদ। আমারও স্যার খুব সংক্ষেপে যতটুকু আলোচনা করলো খুবই ইম্পর্টেন্ট, এবং জাহাঙ্গীর স্যারও সংযোজনটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু আমার কতগুলো অভিজ্ঞতা আছে, কারণ প্রথম লাইফে কিন্তু এই ব্যথাগুলো আমরা কোনোদিনই কমাতে পারিনি, বা অনেক সময় ডায়াগনোসিসও করতে পারিনি। এইটা কিন্তু হোমিওপ্যাথিকদের কাছে একটা চ্যালেঞ্জ, বেশি করে জুনিয়রদের কাছে। কারণ আমরা ম্যাক্সিমামই সব ক্রনিক রোগের ট্রিটমেন্টই করি। অ্যাকুট কন্ডিশন যখন আমাদের কাছে উদয় হয় তখন কিন্তু খুব সমস্যা। তারপরে স্যার যে যেমন বললো ডিডি অফ দা ডিজিজ, এ করা তো আরেক জ্বালা। তার উপরে যদি আবার ফিমেল পেশেন্ট হয় তো আরেক জ্বালা। কেন, কিরকম জ্বালা? এই যে স্যার যেমন সুন্দর বলছিলেন যে আমরা সবাই জানি যে ম্যাকবার্নি পয়েন্টে পেইন হবে, এটা কমন। সবসময় যে আবার ম্যাকবার্নি পয়েন্টে যে পেইন হবে কোনো কথা নেই। কোনো কোনো ক্ষেত্রে আম্বিকালেও হয়, কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে ফ্রন্ট অফ দ্য রাইট থাই এর দিকেও আসে। মেয়েদের ক্ষেত্রে যেমন ধরুন রাইট ওভারিতে কোনো ইনফেকশন হলে তখন এবার ডিডি করাটা ভেরি ডিফিকাল্ট, বা টিউবাল প্রেগনেন্সি হলো কিছুটা আমাদের মিসগাইড হতে হয়। জুনিয়রদের পক্ষে জ্বালার পরে জ্বালা, কারণ একটা টিউবাল প্রেগনেন্সি এদিক ওদিক হয়ে গেলে সমস্যা। তারপরে ধরুন অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসই ধরুন, সেটা যদি বাস্ট করে পেইটোনাইটিস হয় তাতে আরেক জ্বালা। তখন আবার সার্জারি করতে গেলে আরেক জ্বালা। তখন আপনার কাছে শাকের করার যে আপনি ট্রিটমেন্ট করবেন না পেশেন্টটাকে সার্জারি করতে আগেই পাঠাবেন। এই যে এত যে ডিফিকাল্ট সিচুয়েশন, তবুও স্টুডেন্ট, আমার অতটা জেনারেলে জ্ঞান নেই, তো স্টুডেন্ট লাইফে একটা ওয়ার্ড পড়েছিলাম, যেমন ধরুন এই অ্যাপেন্ডিসাইটিস এ পেশেন্ট পেটে একটু হাত দিয়ে দেখবেন, পেটটা যদি শক্ত হয়ে যায়, অর্থাৎ ইংরেজিতে বলে কার্ডবোর্ড রিজিডিটি, তাহলে ভাববেন যে পেশেন্টের কন্ডিশন কিন্তু খুব খারাপ কন্ডিশন, এবং ইমিডিয়েট তাকে সার্জারি করার দরকার। স্যার পই পই করে বলছে, এটা 100% ঠিক। আর ওষুধগুলো কিন্তু খুব দক্ষতার সহিত ওই ক্লিনিক্যাল অ্যাপ্রোচে দিয়েই কিন্তু মেডিসিন সিলেকশন করে নিয়ে চলে আসতে হবে। এই প্রসঙ্গে একটা কথা বলি, স্যার একটা কথা বললো সরিনাম। সরিনাম ওষুধটা যে এতটাই ভালো, আমি বা আমার স্টুডেন্টদের থেকে অনেক কয়টাই আমরা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করে দেখেছি যে অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস যখন সাবসাইড হয় বা ওষুধ দিয়েই বা যেই হোক, এই ক্রনিক রিকারেন্সিটা কিন্তু আটকাতে খুব ভালো কাজ করে সরিনাম। এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকেই বলছি। স্যার অনেকগুলো ওষুধ বলেছে, যেমন আর্নিকা 200 একটা ভালো ওষুধ, বাংলা একটা বইয়ের মধ্যে লেখা ছিলাম, সম্ভবত নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আমি একটা জায়গায় দেখতেছিলাম যে স্যার যেমন বললো ব্রায়োনিয়া, বা স্যার তো রেপার্টারি তো সুন্দর বললো, ব্রায়োনিয়ার একটা জায়গায় দেখতেছিলাম ব্রায়োনিয়া 10M অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস এর ক্ষেত্রে
10টা রোগীর ক্ষেত্রে 9টা রোগী ভালো করে। যদিও ব্রাউনিয়ান মোডালিটি গুলো এগুলো আমাকে ভাবতে হবে। স্যার যেমন ক্রনিক জায়গাগুলো বললো খুবই সুন্দর। বেলেডোনা একটা বীভৎস ওষুধ, খুব সুন্দর হচ্ছে বেলেডোনা, কিন্তু এই জায়গাটাতে কাজ করে। দেখবেন বেলেডোনার একটা সুন্দর সিমটমস আছে, দ্য ট্রানভার্স কোলন প্রোট্রুডেড লাইক অফ দি প্যাড, অর্থাৎ পেটের উপরের পোর্শনটা যেখানে ট্রানভার্স কোলন শক্ত হয়ে ফুলে উঠেছে, অর্থাৎ ইনফ্লামেশন হয়ে কিন্তু ওই জায়গাটা বসে আছে। এরকম ওষুধ বা স্যার দুর্ধর্ষ ওষুধ বলেছে, যেমন ধরুন হসপিটালে তো পাঠাবো, হসপিটালে যাওয়ার আগে গালে গালে যদি 2-1টা ওষুধও দিতে পারি ডক্টর এইচ গ্রিভারের মত অনুসারে। যেমন ধরুন অ্যাপেন্ডিসাইটিস এর সঙ্গে অনেক সময় শুরু হয়ে যায় কি, যে নেক্রোসিস হয়ে যায়, অর্থাৎ ওই জায়গাগুলোকে পচন ধরতে শুরু করে ক্লিনিক্যালি পোর্শনে। সেই ক্ষেত্রেও কয়েকটা ওষুধ আছে, যদিও ক্লিনিক্যাল অ্যাপ্রোচ ইট ইজ আ ক্যাডমিয়াম আয়োড, বা যখন খুব ডেঞ্জারাস কন্ডিশন লাইফ থ্রেটিং হয়ে যায়, যেটা বললাম অ্যাপেন্ডিসাইটিস উইথ পেইটোনাইটিস, সেই জায়গায় প্লাম্বা মায়োড বলে ওষুধ আছে। যদিও ওই ওষুধ প্রেসক্রিপশন করার স্কোপও পাইনি বা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সও নেই। এই কয়টা দেখবেন। আর আরেকটা জায়গা খুব ঝামেলা করে, সেটা অ্যাপেন্ডিসাইটিস এর পেন ব্যাক অথবা হচ্ছে আপার থাই এর রাইট সাইড দিকে চলে আসে, এটাকে বলা হচ্ছে রেট্রোসিক্যাল অ্যাপেন্ডিসাইটিস। এর ডায়াগনোসিস করতেও জ্বালা, মেডিসিন সিলেকশন করতেও কিন্তু খুব জ্বালা হয়। সেই ক্ষেত্রেও কিন্তু ন্যাট্রামসাল্ভ খুবই ভালো। আর আমি ডাক্তারির প্রথম জীবনে আমি একটা কোম্পানিতে চাকরি করতাম বলতে কাজ করাই বলাই ভালো। আমি একটা জিনিস দেখেছি যে গ্রামের দিকে যত পেশেন্ট, বেশি করে মুসলিম এরিয়া গুলো, মুসলিম ব্লেন, যেমন ধরুন হচ্ছে হাসনাবাদে, বেশি করে হচ্ছে বসিরহাটেই বলছি, ওখানে হসপিটালের পাশে বিভিন্ন নার্সিং হোম আছে। ইন্স্যুরেন্স কোম্পানিতে একটা চাকরি করতাম, দেখতাম যে ব্যথা হলেই সব অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করে দিত। এটা মানে রিয়েলি অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করার দরকার ছিল নাকি ব্যবসায়িক মুনাফা, এটা একটা কিন্তু বড় বড় একটা জায়গা। আমি এটা ইন্টিরিয়ার দিকটাতে আমি খুব বেশি দেখি যে এই পোর্শন গুলো এইটা হয়। এইগুলো ভেবে চিন্তে করলে ভয়ের কিছু নেই। প্রথম স্টেজে অবশ্যই ট্রিটমেন্ট করবেন, না পারলে অতি অবশ্যই রেফার করবেন, স্যার যেমন বললো। কারণ একবার যদি কিছু একটা অঘটন ঘটে যায় একটু ডিফিকাল্টি হয়, কিন্তু এই ক্ষেত্রে খুব বুদ্ধি করে অ্যাকিউটের যা নিয়ম আছে, কজেশন এই ক্ষেত্রে পাবেন না। এই ক্ষেত্রে মোডালিটির উপর বেস করে বা পেইনের সঙ্গে যদি কিছু মেন্টাল কিছু পাই, ইনটলারেন্স অফ দ্য পেইন বা এইগুলো করে মেডিসিন করলে ভালোই সুন্দর কমে। অতএব ভয় পাওয়ার কিছু নেই। আর ক্রনিক রিকারেন্সির ক্ষেত্রে স্যার যেটা বললো সরিনাম একদম ধ্রুব সত্য। ধন্যবাদ স্যারকেও অশেষ ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ প্রশান্ত কুমার রায় স্যারকে। আমাদের অনেক উপকার হলো এই সংযোজন পর্বে। আমরা এবার ডেকে নিচ্ছি আমাদের আহ, গিরিধর বিশ্বাস স্যারকে। গিরিধর বিশ্বাস স্যার, আপনি আজকের ক্লাসের উপরে কিছু বলুন। আহ, আজকের ক্লাসের উপরে এতক্ষণ যা হলো, স্যারের বক্তব্য, তারপরে জাহাঙ্গীর স্যার, তারপরে আমাদের ডক্টর প্রশান্ত রায়, তারপরে যে খুব বেশি কিছু আর বলার মতো আমার আছে তা নেই। তবে অ্যাকিউট মানে যার যেখানে যে অবস্থা, যার যা জ্ঞান, যার যা পারফরমেন্স, যার যা আছে, সেখানে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস বলে যদি আমরা মনে করি, ম্যাকবার্নিস পয়েন্টে যদি খুব ব্যথা হয়, যদি আমার মনে হয় যে এটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, প্রশান্ত রায় যে কথাটা বলেছেন যে আমার সাধ্য মতো তার চেষ্টা মানে করে তার মডালিটিসটা খুঁজে যদি কোনো ওষুধ পাই, তাহলে কিছু দিয়ে সঙ্গে সঙ্গে তাকে সতর্ক করতে হবে যে তুমি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা দেখো, যদি ব্যথার প্রাবল্য একটু কমে যায় তাহলে তুমি আমার সাথে আবার যোগাযোগ করো, না হলে সোজা হাসপাতাল। এরকম ঘটনা আমার প্রচুর আছে। আর অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস চিকিৎসা করার অভিজ্ঞতা আমার নেই। ক্রনিক যদি হয় তাহলে তো একটু সময় টময় পাওয়া যায়, তো সেখানে আমরা চেষ্টা করে দেখতে পারি। হলে আমাদের নিজেদের সম্মান এবং আমাদের প্যাথির সম্মানটাকে বাঁচানোর জন্য আমাদের চেষ্টা করতে। ধন্যবাদ নবীনকে, ধন্যবাদ নীলকমল স্যারকে, ধন্যবাদ জাহাঙ্গীরকে, ধন্যবাদ আমাদের প্রশান্ত রায়কে, ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে, যারা আমার কথা শুনছেন তাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ গিরিধর বিশ্বাস স্যারকে। এখন আমরা চলে যাচ্ছি ডক্টর অজয় কুমার দাস। স্যার, আপনি আজকে কিছু বলুন।
নমস্কার, শ্রদ্ধেয় ডক্টর নীলকমল বর্মন স্যারকে আমার শ্রদ্ধার্ঘ এবং উপস্থিত যারা আছেন প্রত্যেককে আমার শুভেচ্ছা, ভালোবাসা এবং শ্রদ্ধা। তো এই ক্ষেত্রে আমি তো ব্যক্তিগত অভিজ্ঞতা কথা বলছি, আমি সকলের বা অন্য কোনো কিছু নিয়ে না বলে আমি বলছি ব্যক্তিগত অভিজ্ঞতায়। যদি মনে হয় আমরা যদি কিছু ফিজিক্যাল সাইন আমরা দেখি, সিমটম নয় সাইন যদি দেখি, যে ম্যাকবার্নিস পয়েন্ট, রফসিন সাইন, রিবাউন্ড সাইন, এগুলো যদি পজিটিভ থাকে তখন আমাদের একখানা মাথার মধ্যে আসে যে এটা অ্যাপেন্ডিক্সের একটা সিমটম দিচ্ছে এবং পেশেন্ট একটা পেন ফিল করছে এবং এই পেনটা ধীরে ধীরে বাড়তে পারে, এরকম একটা জায়গা তার মধ্যে আসছে। তার সঙ্গে যদি দেখা যায় নসিয়া, ভমিটিং, নসিয়া ভমিটিং সবসময় থাকে যে তা নয়, আগের দিকে পাওয়া যেত, আজকাল নসিয়া ভমিটিং প্রায় পাওয়া যায় না, বা পাইরেক্সিয়া এগুলো পাওয়া যায়, প্রায় পাওয়া যায় না। তো যখন আমরা দেখি যে ম্যাকবার্নিস পয়েন্টে ব্যথা হচ্ছে তখন আমাদের প্রথমেই যদি আমরা ধরে নিই এটা অ্যাপেন্ডিসাইটিস, সোয়েলিং হয়েছে, ইনফ্লামেশন হয়েছে, অ্যাপেন্ডিক্স ইনফ্লামেশন হয়েছে, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে ভুল হতে পারে। যেটা জাহাঙ্গীর স্যার বলেছেন একদম সঠিক কথা, যদি ফিমেল পেশেন্ট হয়ে থাকে, যে ওই রাইট সাইডে প্রশান্ত স্যার বলেছেন বোধহয়, যে রাইট সাইডে ওভারি থাকলে সে ওভারিতেও হতে পারে। তো এরকম ক্ষেত্রে যখনই আসে, আমি কিন্তু একদম ব্যক্তিগতভাবে বলছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বা বলুন যাই বলুন, আমি তাকে একটাই মেডিসিন দিয়ে বলি, যদি আপনার ব্যথাটা কমে যায় তাহলে ফার্দার আপনি আমার কাছে আসবেন না, সোজাসুজি সার্জনের কাছে যাবেন, অপারেশন করিয়ে নেবেন। আর যদি ব্যথা না কমে তাহলে আপনি আমার কাছে আসবেন। তাহলে সে একটাই মেডিসিন, আমি অন্য মেডিসিনকে পরে যাই, পরে চিন্তা করি। প্রথম মেডিসিন আমাকে ডায়াগনস্টিক ভ্যালু করে সেখান থেকে তার বেরিয়াম মিল বলুন বা এক্সরে বলুন বা আদার মডার্ন যেসব সায়েন্সগুলো আছে, এমআরআই করে তার পরবর্তী ডায়াগনোসিস জায়গা। কিন্তু আমি আমার হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে ডায়াগনোসিস করে নিই আইরিস্টেনাক্স, সিম্পল আইরিস্টেনাক্স, তাকে রিপিট ডোজে দিয়ে দেখা যায় যদি ব্যথা কমে যায় তখন তাকে বলে আপনি সার্জনের কাছে যাবেন, আমার কাছে আসতে হবে না ব্যথা কমে গেলে। আর যদি ব্যথা না কমে তখন আপনি আমার কাছে আসবেন, তখন দেখবো অন্য ওটাকে অ্যাপেন্ডিক্সের মধ্যে আমি ফেলি না, তখন অন্য কিছু। কারণ অ্যাপেন্ডিক্সে ব্যথা হলে সেখানে আইরিস্টেনাক্সই ব্যথা কমাবে। আমার প্রচুর অভিজ্ঞতা আমি দেখেছি যে আইরিস্টেনাক্স দিয়ে ব্যথা কমাতে পেরেছি। এখন হয়তো হতে পারে যে সেই ক্ষেত্রে আইরিস্টেনাক্সের পুরো সিমটমগুলো সেখানে ছিল অ্যাপেন্ডিক্সের ব্যথায়। তো সেক্ষেত্রে অ্যাপেন্ডিসাইটিস যদি হয়ে থাকে, সে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে আমরা কতটা সাকসেস করতে পারবো জানি না। ক্রনিক কেস হলে এটা একটা কথা আলাদা, কিন্তু ক্রনিক কেস আমাদের কাছে আসে খুব কমই। অ্যাপেন্ডিক্সে ব্যথা হলে সাধারণত দেখা যায় যে যখন অ্যাপেন্ডিসাইটিস হয়েছে সেখানে সার্জারি করে নেওয়াটাই বেটার। এবং মনে হয় আমাদের হোমিওপ্যাথি নিয়ে আমরা গর্ব তখনই করতে পারি যখন মানুষকে বাঁচাতে পারবো। তো এটা নিয়ে যদি দেখা যায় যে তার আরো ডেটোরিয়েট করেছে কন্ডিশন, আমি তো আমার হাতে রেখেছি, সেটা হয়তো অনেক ভুল হবে। এই ক্ষেত্রে এইটাই করতে পারি। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে আমার অভিজ্ঞতায়, আমার একজন ফিমেল পেশেন্টের ক্ষেত্রে আমি দেখেছিলাম তার একদম রাইট ইলিয়াকে ম্যাকবার্নিস পয়েন্টে ব্যথা হচ্ছে এবং সেটা প্রায় প্রতি মাসেই হচ্ছে ব্যথা। এলোপ্যাথ ডক্টররা প্রায় 4 জন ডাক্তার ডায়াগনোসিস করেছেন অ্যাপেন্ডিসাইটিস। আমি কিন্তু তাকে পার্টিকুলারলি বলেছি আপনার এটা অ্যাপেন্ডিসাইটিস নয়, এটা ওভারাইটিস। তার কারণ আমার কাছে এটা লেগেছে যে তার এই পেনটা একটা পার্টিকুলার টাইমে আসে, জাস্ট যখন ওভুলেশন হয় সেই সময়টা। এটা আমি ক্যালকুলেট করে দেখেছি যে ব্যথাটা কোন সময় হয়। এবং অ্যাপেন্ডিক্সে ব্যথা হলে এরকম পিরিয়ডিক্যাল হবে না যে প্রতি মাসে একবার বা দুবার এরকম ব্যথাটা উঠবে না। এই জায়গাটা যখন আমার কাছে দেখেছি, যেখানে এলোপ্যাথ ডক্টররা 4 জন ডাক্তার বলেছেন অ্যাপেন্ডিসাইটিস, যখন আমি তাকে বলছি না আপনার অ্যাপেন্ডিসাইটিস নয়, এটা তার একটু আমার উপর ফেথ ছিল, এই কারণে তার ইউটাইন ফাইব্রয়েড, যখন এলোপ্যাথ ডক্টররা বলেছেন যে এটাকে অপারেশন না করলে আপনার এটাকে কিছু হবে না, করতে হবে, সেখানে ইউটাইন ফাইব্রয়েড আমাদের ট্রিটমেন্টেই ভালো হয়েছে, ভালো করতে হবে। সেই জন্য আমার উপর তার ফেথ ছিল বলে তিনি আরো একজন সিনিয়র সার্জন তার কাছে গিয়েছেন। তার কাছে যখন গিয়ে সমস্ত খুলে বললেন এবং তিনি এও বললেন যে একজন হোমিওপ্যাথি ডক্টর বলছে এটা অ্যাপেন্ডিসাইটিস নয়, তখন তিনি ভালো করে অবজার্ভ করে বললেন যে আপনার হোমিওপ্যাথি ডক্টরই ঠিকই বলেছেন। কারণ ওনার যে জায়গাটা ধরেছেন যে পার্টিকুলার একটা টাইমে গিয়ে ব্যথা হচ্ছে, সেটা কখনো অ্যাপেন্ডিসাইটিসে ব্যথা হতে পারে না। তো এইরকম আমাদের একটু যদি চোখ কান খোলা রেখে দেখি যে যদি পজিটিভ অ্যাপেন্ডিসাইটিস বলে আমাদের মনে হয়ে থাকে, এই সাইনগুলো যদি পজিটিভ হয়ে থাকে, ব্যাকবার্নিস পয়েন্টে পেন, রফসিন সাইন প্রেজেন্ট,
রিবাউন্ড সাইন প্রেজেন্ট, এগুলো যদি আমরা জানি, আর না জানলে শুধু মুখের কথা কোনটাকে রিবাউন্ড সাইন বলে কোনটাকে রবসন সাইন বলে যদি না জানি তাহলেই মুশকিল। তো এইগুলোকে আমাদের জানতে হবে। তো জানতে গেলেই এগুলো আমাদের একটু পড়তে হবে, ক্লিনিক্যাল মেডিসিনগুলো পড়তে হবে। এইগুলো জেনে যদি আমরা দেখি তাহলে সেখানে মনে হয় আমাদের হোমিওপ্যাথিকে আমরা উপরে তুলে রাখতে হবে। কারণ ওই যে সিনিয়র ডক্টর যে বলেছেন যে 4 জন এলোপ্যাথ ডক্টর যে ডায়াগনোসিস সেটা ভুল, একজন হোমিওপ্যাথ ডাক্তার আপনার ডায়াগনোসিসটা ঠিক করেছে, এখানে হোমিওপ্যাথির জয়। আমি মনে করবো এরকম জয় যাতে আমাদের যত সহকর্মী সাথী হোমিওপ্যাথ আছেন প্রত্যেকে এই দিকে তাকিয়ে আমাদের সেবা দিয়ে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আজকে আলোচনায় কিছু শুনতে পাইনি, শুধু যে সংযোজন পর্ব থেকে আমার মনে হলো অ্যাপেন্ডিক্সাইটিস নিয়ে আলোচনা হয়েছে, তাই আমি এইগুলো কথাগুলো বললাম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ অজয় কুমার দাস স্যারকে। এখন আমরা ডেকে নিচ্ছি নিরুফার ইয়াসমিন ম্যাম। ম্যাম, আপনি আজকের ক্লাসের উপর কিছু বলুন। আসসালামু আলাইকুম। সকল স্যারকে ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাচ্ছি। খুব ভালো লাগলো আজকের ক্লাসটা, অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। আবার আরেকটাও শিখলাম যাতে হোমিওপ্যাথি বদনাম না হয়, সবকিছু হ্যান্ডেল করা যাবে না, বুঝে শুনে আগে রোগ সম্পর্কে জানতে হবে, তারপর ট্রিটমেন্ট। ধন্যবাদ হোমিও উদ্দীপনাকে, ধন্যবাদ সকল স্যারকে। ধন্যবাদ নিরুফার ইয়াসমিন ম্যামকে মতামত দেওয়ার জন্য। সুব্রত দে স্যার, আপনি কিছু বলতে চাইছেন, বলুন। ওই অজয় দাস স্যারের কথাটা মানে যতটুকু আমি শুনতে পেরেছি লাস্টে এই কমেন্টস গুলো, অজয় দাস স্যার যেটা বললেন না, এটা আমি একটু জোর দেওয়ার জন্য বললাম যে আইরিশ টেনেসটা একদম অব্যর্থ ওষুধ, কিছু না কিছু কাজ করবেই করবে, এটা আমি দেখছি আমার প্র্যাকটিস লাইফে। আর আমি কিছু মার্কসল আর কলচিকাম এই দুটো ওষুধ দিয়েও ভালো অনেক পেয়েছি। আর সব থেকে বড় কথা আপনি মানে একটু জ্ঞান না, এটা জাস্ট আমি একটা মানে আমরা মানে গ্রামে সুযোগ পাই, মানে মোট কথা মানে অনেক লোকের চিকিৎসা করার সুযোগ পাই। কেউ হয়তো আমাদের কাছে আসে জিজ্ঞেস করার জন্য, ডাক্তারবাবু কি করব, অপারেশন করতে বলছে, ডাক্তারবাবু কি করলাম, এই হাসপাতালে নিয়ে গেলাম, এখনই বলতে ভর্তি করতে, এখনই অপারেশন করতে হবে, নাহলে ব্রাস্ট হয়ে যাবে, এরকম অনেকে অনেক কিছু বলে, জিজ্ঞেস করতে আসে। যার জন্য আমরা অনেক রোগীর সাথে যোগাযোগটা আছে। এই হিসাবে বলি, মানে যদি পেশেন্ট পার্টি বেশি পাকা থাকে, এখন তো গুগল ডাক্তার সব, তো পেশেন্ট পার্টি বেশি যদি পাকা থাকে তাহলে সে তাদের চিকিৎসা না করাই ভালো। আর পেশেন্ট পার্টি যদি ডাক্তারের উপরে ভরসা করে রাখে, আর ডাক্তারও যদি বোঝে যে না ভয়ের কিছু নাই, হয়তো কিছু সময় দিবে রুগী, তাহলে মনে হয় অ্যাপেন্ডিসাইটিস অপারেশন মানে চিকিৎসা করা ভালো। আর না হলে ওই রুগীদের ছেড়ে দেওয়াই ভালো। এইটুকুই স্যার, ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যারকে। আমরা আজকের ক্লাসটি অফিসিয়ালি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন, সকলে সুস্থ থাকবেন।